সুপ্রভাত সবাইকে। আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণ আগের দিন পড়ছিলাম। আমরা বয়সের সূত্র পর্যন্ত পড়েছি আগের দিন। আজকে দেখব আমরা চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে আয়তন বৃদ্ধি সম্পর্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। 1787 খ্রিস্টাব্দে তিনি দেখলেন যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়েছেন, এবার তারতে উষ্ণতা বৃদ্ধি করলেন, দিয়ে তার আয়তন বৃদ্ধি পেল। তিনি দেখলেন অন্য যে কোনো গ্যাস নিলেও সেই একই পরিমাণ উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় ওই একই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, তাহলে তার ওই একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের বৃদ্ধিও সমান হয়। মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে দেখলেন যে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য একই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে। তারপরে বিজ্ঞানী গেলুসাক একই রকম পরীক্ষা করলেন, তিনিও দেখলেন এই একই জিনিস। তিনি ওটাকে আরেকটা কি বললেন যে ওই প্রতি গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান। আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে তো আমরা জানি যে কোনো নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি পেলে তার গ্যাস প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনের গ্যাসের ক্ষেত্রে হবে, এটা গ্যাসের কতটা আয়তন বৃদ্ধি পায় সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে তিনি সেই সিদ্ধান্তটা দেখলেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে তিনি করেছিলেন স্থির চাপে, কারণ গ্যাস যখনই আসছে চাপটা খুবই ভাইটাল জিনিস, যেটা আগের দিনও বলেছি যে তরলের ক্ষেত্রে বা কঠিনের ক্ষেত্রে চাপটা তেমন ম্যাটার করে না, কিন্তু এক্ষেত্রে চাপ আর আয়তন দুটোই মানে যে গ্যাসটা আছে সেটা কোন অবস্থায় আছে সেটাকে ঠিক করে। তারপরে বিজ্ঞানী রেনো কি দেখলেন যে ওই জিনিসটাই দেখলেন, তিনি এবার ওই যে প্রসারণ গুণাঙ্ক সেটার মান বের করলেন। সেটা দেখলেন তিনি 1/273, যে প্রতি একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন তার প্রাথমিক যে আয়তন ছিল তার 1/273 গুণ বৃদ্ধি পায়। আর যদি আমি কমাই তাহলে হ্রাস পায়। তাহলে সেখান থেকে এই যে তিনজনের যে তিনটে বিজ্ঞানীর যেটা দেখলেন সেইটাকে সমন্বয় করে আমরা চার্লসের সূত্র লিখতে পারি। চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্র আমরা কি লিখতে পারি যে চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে বা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে বা হ্রাস করলে সেই গ্যাসের প্রাথমিক আয়তন মানে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিতে হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়, মানে বাড়ালে উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পায় বা হ্রাস পায় যদি আমি উষ্ণতা হ্রাস করি। এটাকে এবার ম্যাথমেটিক্যালি দেখতে গেলে কীরকম হবে, তাহলে আমি কি দেখলাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি পাচ্ছে 1/273 অংশ, ঠিক আছে। চাপ স্থির রেখেছি আর নির্দিষ্ট ভরের একটা গ্যাস নিয়েছি। এবার ধরে নিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওইটার আয়তন ভি, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখনই করলাম, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালাম, ঠিক আছে, তাহলে তার উষ্ণতার বৃদ্ধিটা কত হবে? বৃদ্ধিটা হবে V0 ছিল, V0 ইন্টু 1/273, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে মোট আয়তনটা কত হবে? আগে ছিল V0, তাহলে V0 প্লাস V0 ইন্টু 1/273 সমান সমান V0 ইন্টু 1 প্লাস 1/273। তেমনভাবে যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে এবার কি জানি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য মানে প্রাথমিক আয়তনে 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য কত অংশ বৃদ্ধি পাবে?
প্রত্যেক ডিগ্রির জন্য যদি 1/273 হয় তাহলে 2 ডিগ্রির জন্য কত হবে 2/273। তাহলে বৃদ্ধি হচ্ছে V0 ইন্টু 2/273 প্লাস প্রাথমিক যে আয়তন ছিল V0 ইন্টু 1 প্লাস 2/273। তাহলে এরমভাবে যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, উষ্ণতা, তাহলে আয়তন বৃদ্ধি কত হবে V0 প্রাথমিক মানে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন তার ইন্টু T/273, মানে প্রত্যেক 1 ডিগ্রির জন্য বাড়ে 1/273, তাহলে টি এর জন্য টি ডিগ্রি বৃদ্ধির জন্য বাড়বে T/273। তাহলে আয়তন হবে V প্লাস V0, এটা মানে ভাবলাম V0 ইন্টু 1 প্লাস T/273। এবার এটা হলো বৃদ্ধি। এবার একই রকমভাবে যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস করি, তাহলে প্রথমে ছিল V0, তাহলে এবার কমবে, উষ্ণতা হ্রাস করলে আয়তনও হ্রাস পাবে, তাহলে বিয়োগ দিলাম। তাহলে প্রাথমিক উষ্ণতা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হ্রাস পাবে। তাহলে V0 ইন্টু 1 মাইনাস 1/273। তাহলে তেমনভাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি হ্রাস করি, তাহলে ভি হবে V0 ইন্টু 1 মাইনাস T/273। ঠিক আছে, এইবার আমি যদি এটাকে প্লট করি, বৃদ্ধিটাই ধরো প্লট করলাম, ঠিক আছে, মানে তার বৃদ্ধির ক্ষেত্রে কি হয়েছিল, যখন আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছি তার ক্ষেত্রে ভি হয়েছিল V0 ইন্টু 1 প্লাস T/273 সমান সমান V0 প্লাস V0 ইন্টু T/273। এবার আমি যদি ওয়াই অ্যাক্সিসে আয়তন আর এক্স অ্যাক্সিসে তাপমাত্রাকে প্লট করি, ওয়াই অ্যাক্সিসে আয়তন ভি আর এক্স অ্যাক্সিসে তাপমাত্রা টি, ঠিক আছে। এবার দেখো এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাকে দেখতে এবার ভিটাকে ওয়াই অ্যাক্সিস নিয়েছি, তাহলে ওয়াই, আর আমি টিটাকে নিয়েছি এক্স অ্যাক্সিস, মানে V0/273 ইন্টু এক্স, আর এখানে V0 একটা কনস্ট্যান্ট যেটা ওই নির্দিষ্ট গ্যাসটার ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন। তাহলে এটা একটা y = c প্লাস mx, এখানে mটা হচ্ছে স্লোপ, একটা মানে একটা সরলরেখা সমীকরণ, এটা এরকমভাবে লেখা যায় mx প্লাস c, যেখানে cটা mটা হচ্ছে এই এর একটা সরলরেখা, যা mটা হলো সরলরেখাটার নতিকে দেখায়, আর cটা হলো যেখানে গিয়ে y অ্যাক্সিসকে ছেদ করে, মানে কারণ যখন x = 0 তখন কি y = c, তাহলে কি মানে t অ্যাক্সিস, এখানে x মানে তো t, তাহলে সেখানে এইখানে c তে গিয়ে ছেদ করে। তাহলে এটাকে যদি আমি ঠিকভাবে আঁকি, তাহলে হবে ভি এদিকে আর এদিকে টি, তাহলে এরকম একটা সরলরেখা হবে। আর এটাকে যদি আমি বাড়াই পিছনের দিকে, তাহলে এটা ছেদ করবে কোথায় গিয়ে V0 তে, আর এইটা কত, এই নতিটা হচ্ছে V0/273। এই গেল হচ্ছে আয়তন প্রসারণ। এবার আমি বলেছি যে কঠিন আর তরলের ক্ষেত্রে চাপটা ম্যাটার করে না, কিন্তু আমরা যখনই গ্যাসের ক্ষেত্রে চলে আসব সেখানে চাপটা খুব ম্যাটার করে।
চাপটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই যে আমরা আয়তন প্রসারণটা দেখলাম উষ্ণতা বৃদ্ধির জন্য, তেমনভাবেই চাপেরও প্রসারণ ঘটে। মানে যখন আমি উষ্ণতা বৃদ্ধি করি কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, তাহলে স্থির আয়তনে, এবার যদি আয়তনটাকে স্থির করে দিই, আয়তন স্থির করা মানে ধরো একটা বাক্সের মধ্যে গ্যাস আছে, বাক্সের মধ্যে কিছু বাক্সের ঢাকনা বন্ধ, তাহলে তার মধ্যে কিছু পরিমাণে গ্যাস বা বায়ু থাকে। তো এইবার সেইটাকে যখন বন্ধ করে দিচ্ছি তার আয়তন ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, এইবার যদি ওই বাক্সটার উষ্ণতা আমি বৃদ্ধি করি, তাহলে যেহেতু আয়তন ফিক্সড, মানে আয়তন ফিক্সড কারণ কি, আমরা জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই, যে পাত্রে থাকে তার আয়তন ধারণ করে। তাহলে এর ক্ষেত্রে গ্যাসের আয়তনটা হচ্ছে ওই বাক্সের আয়তন। তাহলে এবার যখন আমি উষ্ণতা বৃদ্ধি করলাম, আয়তন বাড়তে পারছে না, কিন্তু বাড়বে কি, চাপটা। চাপটা তাহলে বাক্সটার ভিতরে যে চাপ ছিল তার থেকে বেড়ে গেল উষ্ণতা বৃদ্ধি যখনই করলাম। তাহলে ওই চার্লসের সূত্রের সঙ্গেই সামঞ্জস্য রেখে চাপের সূত্রও একই রকমভাবে লিখতে পারি। ওর ক্ষেত্রে চাপের ক্ষেত্রেও দেখা গেছে যে যদি আয়তন স্থির রাখি, এক্ষেত্রে আয়তন স্থির রেখে করতে হবে, কারণ চাপ আর আয়তন দুটোই বৃদ্ধি পায় যখন আমি উষ্ণতা বৃদ্ধি করি। তাহলে আমাকে যদি শুধু চাপের প্রসারণটা বুঝতে হয়, তাহলে আমাকে আয়তনটাকে স্থির রাখতে হবে, নাহলে কোনটা বাড়ছে, মানে কিভাবে বাড়ছে, যে উষ্ণতা বৃদ্ধি হলে কতটা বাড়ছে সেটা আমরা বুঝতে পারবো না ঠিক করে। তাহলে চাপের সূত্র একই রকমভাবে আয়তন স্থির রেখে, চাপের সূত্র লিখি, চাপের সূত্র, তাহলে চাপের সূত্রটা কি হলো, যে আয়তন স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নিলে তার যদি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তার চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপটা ছিল তার, মানে সে ওই বাক্সটার উপর যে চাপ দিচ্ছিল, ঠিক আছে, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে বৃদ্ধি করলে বৃদ্ধি পায়, হ্রাস করলে হ্রাস পায়। তাহলে এক্ষেত্রেও একই রকমভাবে একই রকম সূত্র লিখতে পারি, যে পি = P0 × 1 + T/273, যখন আমি চাপ উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করেছি, উষ্ণতা বৃদ্ধি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি মানে এখন প্রথমে 0 ডিগ্রিতে ছিল, এখন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল। আর P0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও একই রকম, এটা তো একই রকম ক্যালকুলেশন এর মতোই, যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি চাপ P0 হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ হবে P0 প্লাস P0 মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ ইন্টু 1/273 সমান, মানে এটা যদি P নিই তাহলে P0 × 1 + 1/273। তেমনভাবে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে চাপটা হবে P0 × 1 + T/273, কারণ প্রতি একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে, তাহলে T ডিগ্রির জন্য কি হবে, T/273 অংশ বৃদ্ধি হবে। এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে P = যে P0 × 1 + T/273, এটাকে আমরা লিখতে পারি P0/273 × T + P0, মানে এটা হচ্ছে M, এটা X, এটা C, আর Pটা হচ্ছে এখানে Y এর কাজ, মানে যদি আমি Y অ্যাক্সিসে চাপ আর X অ্যাক্সিসে তাপমাত্রা কে যদি প্লট করি, তাহলে ওই গ্যাসের মধ্যেই একই রকম গ্রাফ পাবো, যেটাকে যদি T = 0-তে নিয়ে যাই, মানে Tটাকে যদি 0 করি, তাহলে কি হবে, এই পুরো টার্মটা 0,
তাহলে পি জিরোটা রয়ে যাবে, তাহলে পি ইজুয়াল টু পি জিরো রয়ে যাবে, তাহলে এইটা হলো পি জিরো, আর এখানে নতিটা হচ্ছে পি জিরো বাই 273। এইখান থেকে সূত্র আসতে মানে অঙ্ক দিতেই পারে যে একটা গ্রাফ এঁকে দিয়েছে, তোমার গ্রাফে এখানে মান লেখা আছে যে এটা কত, এটা কত, এটা কত, এটা কত, আর এদিকেও মান লেখা আছে। তাহলে তোমাকে বলেছে যে এই এই লেখচিত্র থেকে প্রাথমিক চাপ মানে 0°C উষ্ণতায় গ্যাসটার চাপ কত ছিল বের করতে। তাহলে সেক্ষেত্রে তুমি এই যে পি জিরো বাই 273 রিজাল্ট নতি বের করতে পারো। নতি মানে কি, এই ওয়াই অ্যাক্সিস যতটা চেঞ্জ বাই এক্স অ্যাক্সিস যতটা চেঞ্জ হয়েছে, মানে এইখান থেকে এটা ধরো 5 ছিল আর এটা 4, তাহলে ওয়াই অ্যাক্সিস চেঞ্জ কত 5 - 4, আর এটাও ধরো 6 ছিল আর এটা ধরো ছিল 3.5 ধরো, তাহলে হবে 6 - 3.5, এইরকম ভাবে বলতে পারো। এবার এখান থেকে তুমি পি জিরোর মানটা বের করে নিতে পারো, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে। এইবার আমরা দেখব হচ্ছে গ্যাসের আয়তন ও চাপ গুণাঙ্ক। আগের ক্ষেত্রে যেমন আয়তন ও চাপ গুণাঙ্কটাকে আমরা ডিফাইন করেছিলাম আলাদাভাবে, কিন্তু এইখানে কিন্তু সেইরকম কোনো করার দরকার নেই। তবু আমি বলছি গ্যাসের চাপ ও আয়তন গুণাঙ্ক, মানে কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে কি করেছিলাম যে চাপ বৃদ্ধি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একক পরিমাণ একক আয়তনের কোনো পদার্থের চাপ যত বৃদ্ধি পায়, এই আয়তন যত বৃদ্ধি পায় সেটাই হচ্ছে ওই তরলটা বা কঠিনটার আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু এই গ্যাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রেনো যেটা বললো যে 1/273 প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায়, মানে একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0° থেকে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C উষ্ণতায় যা হয় তার 1/273 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি একটা ফিক্সড কোয়ান্টিটি বলে দিলাম 1/273 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইটাই আমাকে আয়তন প্রসারণ গুণাঙ্কটা দিয়ে দিচ্ছে। কারণ কি, ভি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে V0 হচ্ছে 0°C উষ্ণতায় আয়তন আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে। এবার গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কি, প্রতি একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করছি, ঠিক আছে। না মানে তাহলে এখানে চাপ বৃদ্ধি কত, ভি মাইনাস V0 ইকুয়াল টু কি হলো V0 ইন্টু টি বাই 273, আর আয়তন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে এটা প্রসারণ তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি, যে প্রতি একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক পরিমাণ আয়তনের কোনো গ্যাসের আয়তন যতটা বৃদ্ধি পায়। তাহলে আমি এখানে পেয়ে গেলাম আয়তন বৃদ্ধিটা, তাহলে একক আয়তন বৃদ্ধির জন্য মানে এখানে V0 প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পড়ে রইল টি বাই 273। আবার বলছি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে এখানে টি দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 1/273। এবার এই দিকেরটা কি, আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের, সেটা সমান সমান কত দেখতে পাচ্ছি 1/273, মানে রেনো আসলে যে রাশিটা দিয়েছিল সেটাই হচ্ছে 1/273, মানে যেটা গেলুসাক বলেছিল যে প্রত্যেক গ্যাসের একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 1/273 মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক 1, তো সেটাই দেখতে পেলাম যে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু অভিন্ন একই।
একই রকমভাবে চাপের প্রধান গুণাঙ্কর ক্ষেত্রেও একই রকম দেখতে পাবো, কারণ কি ওখানেও একই রকম সূত্র, পি ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে পি মাইনাস P0 মানে চাপের বৃদ্ধি, মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য চাপ বৃদ্ধি, মানে এটা ক্ষেত্রে কিন্তু আয়তন স্থির আছে, মানে ভি আয়তন স্থির, ভি সমান স্থির। আর ওই আগেরটার ক্ষেত্রে কিন্তু চাপ স্থির। তাহলে স্থির আয়তন রেখে সেক্ষেত্রে চাপটা কত বৃদ্ধি পেল, পি মাইনাস P0 হলো হচ্ছে চাপ বৃদ্ধি। এবার সেটা থেকে তাহলে এটা বললাম P0 ইন্টু টি বাই 273। তাহলে একক পরিমাণ চাপ বৃদ্ধি করলে হবে টি বাই 273, আর একক উষ্ণতায় বৃদ্ধি করলে, একক উষ্ণতায় কতটা বৃদ্ধি দেখতে গেলে টি দিয়ে ভাগ করে দেবো, 1/273। মানে যে গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো চাপে রাখলে, নির্দিষ্ট কোনো আয়তনে রাখলে কোনো গ্যাসকে, তার প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একক চাপে যদি রাখি বস্তুটাকে, তাহলে তার চাপ বৃদ্ধি পায় 1/273। তাহলে এইটা থেকে আমরা কি দেখতে পেলাম, যে এটাকে যদি আমি গামা ভি লিখি এই রাশিটাকে, আর এই রাশিটাকে যদি আমি লিখি গামা পি, মানে এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে চাপ প্রসারণ গুণাঙ্ক, দুটো মানে 1/273। তাহলে গামা ভি ইকুয়াল টু গামা পি, এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু চাপের প্রসারণ গুণাঙ্ক। আর এটাও দেখলাম যে সব গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মানও সমান, আর আয়তন গুণাঙ্কের মানও সমান, আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আর এটা যদি হ্রাসও করি সেক্ষেত্রেও তো 1/273ই হয়, তাই জন্য প্রসারণ গুণাঙ্ক না বলে শুধু গ্যাসের চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলা হয়। এবার আমরা যে এই যে ক্যালকুলেশনগুলো করলাম, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি আয়তনের ক্যালকুলেশন মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখছি, তখন সবসময় বৃদ্ধিটা দেখছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সাপেক্ষে। মানে আমি বলছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যত চাপ আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। মানে প্রাথমিক উষ্ণতাটা সবসময় আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচ্ছি। কিন্তু কেন নিচ্ছি, আমি যদি অন্য কিছু নিই তাহলে কি অসুবিধা হবে? হ্যাঁ হবে, উত্তর হলো হবে। তাহলে আমরা দেখি একটা উদাহরণ কি হবে। ধরা যাক যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাস আছে যার আয়তন হচ্ছে 273 সেন্টিমিটার কিউব। তাহলে এবার যদি তাপমাত্রা বৃদ্ধি করে 100 করা হয়, তাহলে তার আয়তন কত হবে, 273 ইন্টু 1 প্লাস 100 বাই 273 সমান 273 প্লাস 100 273 বাই 100। হ্যালো, সমান 373 সিএম কিউব। এটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে আবার যদি 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে একই রকমভাবে হবে 273 ইন্টু 1 প্লাস 150 বাই 273। এখানে কিন্তু আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা নিয়েছি, মানে চার্লসের সূত্র অনুযায়ী এই দুটোকে দেখছি। এরপরে চার্লসের সূত্র ছাড়া দেখব, মানে চার্লসের সূত্র যেটা বলেছে যে V0 টাকে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, সেইটা নিয়েছি এখন। তাহলে 273 প্লাস 150
সমান সমান 423 আর কিউব। এবার আমি যদি চার্লসের সূত্রটাতে যে V0টাকে 0°C উষ্ণতার আয়তন নিয়েছে সেটা না নিয়ে এবার 150°C উষ্ণতার আয়তনটা দেখব 100° সাপেক্ষে। মানে V150টাকে আমি লিখব V100, প্রাথমিক উষ্ণতা 100 ইন্টু 1 প্লাস তাপমাত্রার বৃদ্ধি, T°C উষ্ণতা বৃদ্ধি হয় এক্ষেত্রে দেওয়া তো 150 করেছি আর 100 ছিল প্রথমে, বাই 273 এটা করলাম। আর V100টা আমি চার্লসের সূত্র থেকে পাই 373, ঠিক আছে। তাহলে এটা হবে কত, 373 ইন্টু 1 প্লাস 50/273 সমান সমান এটা হয় গিয়ে 441.3 মতো, ঠিক আছে। তাহলে এই যে 441.3 আর 423 এই দুটোর মধ্যে ফারাক কিন্তু অনেকটা, 441 মাইনাস 423 কত হয় 18 মতো, 18 cm3। মানে এতটা ভুল আসছে আমি যদি প্রাথমিক উষ্ণতাটা 0°C উষ্ণতা না নিই। কারণ কি, এটার কারণ হচ্ছে যে আমি যখন উষ্ণতা গুণাঙ্কটা ডিফাইন করেছিলাম তখনই বলেছিলাম যে 0°C উষ্ণতার 1/273 বৃদ্ধি পায়, ঠিক আছে। আর কিন্তু এখানে আমি কি নিয়েছি, এখানে নিয়েছি V100 ইন্টু 1 প্লাস এইটা, তাহলে কি V100 ইন্টু এইটার এত অংশ, কিন্তু আমার তো সূত্র অনুযায়ী ওটা V0 1/273 অংশ বৃদ্ধি পায় নাকি V100 273, তাই জন্য এই ভুলটা আসছে। তাই জন্য আমাকে সবসময় মনে রাখতে হবে যে যখনই আমি এই গ্যাসের প্রসারণ নিয়ে কাজ করব, আয়তন প্রসারণ বা চাপ প্রসারণের ক্ষেত্রেও একই হবে, তখন প্রাথমিক উষ্ণতায় যে যে আয়তনটাকে নেব সেটা 0°C উষ্ণতার যে গ্যাসটার যে আয়তন সেটাকে নেব, ঠিক আছে। এবার আমরা দেখব যে উষ্ণতার পরম স্কেল, পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল। এইবার আমরা দেখেছি যে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, যেখানে টিটা হচ্ছে অন্তিম তাপমাত্রা। যেহেতু আমি এখানে টিটা আসলে হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, কিন্তু আমি কি প্রাথমিক উষ্ণতাকে কি নিয়েছি 0°C, তাহলে এইটা মানে T°C বৃদ্ধি করা মানে T°C উষ্ণতায় থাকবে এখন গ্যাসটা। তাহলে এবার যদি গ্যাসের উষ্ণতাটাকে কমিয়ে আমি -273°C করি, তাহলে V -273 ইকুয়াল টু কি হবে, V0 ইন্টু 1 প্লাস -273 বাই 273, ঠিক আছে, সমান সমান V0 ইন্টু 1 প্লাস, এটা মাইনাস আছে একটা, মাইনাসটা বেরিয়ে আসবে, -1 সমান সমান 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাস, এটাতে যে কোনো গ্যাসের ক্ষেত্রে 273 প্রাথমিক উষ্ণতার 1/273 অংশ বৃদ্ধি হয়, V0 এর মান যাই হোক। এখানে তো যে জিরোটা এলো সেটা V0 এর উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। একই রকম ভাবে আমি জানি PT ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস 273, 1 প্লাস T/273। তাহলে আমি যদি P -273 নিই,
মানে -273°C উষ্ণতায় আয়তনটা কত, এই চাপটা কত দেখতে চাই, তাহলে V0 ইন্টু 1 মাইনাস বের করে দিলাম, 273/273 সমান 0। মানে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তনও শূন্য হয়, এই চাপও শূন্য হয়। মানে আয়তন -273, মানে কোনো গ্যাসকে যদি আমি তার উষ্ণতা কমিয়ে -273°C উষ্ণতায় নিয়ে যাই, তাহলে তার ক্ষেত্রে আয়তনও শূন্য হবে আর চাপও শূন্য হবে। তাহলে এখান থেকে আমি একটা দেখতে পাচ্ছি যে দুটোই শূন্য। এবার আমি কি জানি যে উষ্ণতা কমালে চাপ কমে আর উষ্ণতা কমালে আয়তনও কমে, ঠিক আছে। এবার যদি -273 থেকে আরও নিচে যেতে চাই, তাহলে আয়তন কি আরও কমার কথা, কিন্তু শূন্যর নিচে আয়তন মানে কি ঋণাত্মক, কিন্তু সেটা বাস্তবে সম্ভব না। একই রকমভাবে চাপও যদি আমি উষ্ণতা কমালে চাপও কমবে, তাহলে শূন্যর নিচে চাপ হওয়ার কথা মানে ঋণাত্মক, কিন্তু ঋণাত্মক চাপের কোনো অস্তিত্বই নেই। ঋণাত্মক চাপ বা ঋণাত্মক আয়তনের কোনো অস্তিত্ব নেই, কারণ একটা যে কোনো বস্তু বা গ্যাস বা কঠিন পদার্থ তরল যাই হোক একটা নির্দিষ্ট আয়তন দখল করে থাকে, ঠিক আছে। এবার ঋণাত্মক শূন্য আয়তন মানে সে কোনো আয়তন দখল করেনি। ঋণাত্মক আয়তনে কোনো সেটাকে আমরা মাথার মধ্যে দিয়ে ভাবতেই পারি না যে শূন্য ঋণাত্মক আয়তনটা কি, তাহলে বাস্তবে সম্ভবই না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে -273°C যে উষ্ণতাটা, -273°C, এই উষ্ণতা হচ্ছে যে সর্বনিম্ন উষ্ণতা যেটা আমরা অ্যাটেন্ড করতে পারি, মানে যে উষ্ণতাটা আমরা মানে পৃথিবীতে বা মহাবিশ্বে বা সৌরজগতে যেখানেই হোক সবচেয়ে কম যে উষ্ণতাটা আমরা দেখতে পারি, এর নিচে কোনো উষ্ণ মানে তাপমাত্রার কোনো জিনিস মানে কোথাও থাকতেই পারে না, কারণ সেক্ষেত্রে তার আয়তন আর চাপ দুটোই নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটার অস্তিত্ব নেই, মানে স্থিত থাকতে পারে না, ঠিক আছে। তাহলে এই যে -273°C উষ্ণতা, এইটাকেই আমরা বলছি যে পরম উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। কারণ এই উষ্ণতায় থেকেই সব আয়তন, যে কোনো বস্তুর যে কোনো গ্যাসের আয়তন বা চাপ শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সবই শূন্য, তাহলে ওই জন্য পরম শূন্য উষ্ণতা বলছে। আর এইটাই তাহলে হচ্ছে সবচেয়ে কম উষ্ণতা, সর্বনিম্ন উষ্ণতা, যে কোনো মানে পৃথিবী নয়, সৌরজগৎ মহাবিশ্বের যে কোনো জায়গায় যেটা সবচেয়ে কম থাকতে পারে। এইবার আমরা কি করব, এই -273°C যে উষ্ণতা পেলাম, যেটা হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা, সেইটাকে ধরে একটা স্কেল বানাতে চাই। স্কেল বানাবো কিভাবে, আমি একটা সেন্টিগ্রেড স্কেল বানাতে চাই। মানে সেন্টিগ্রেড স্কেল মানে যার ক্ষেত্রে আমরা 0° থেকে 100°তে যাওয়ার সময় কি করি, 1°, 2°, 3°, এরকমভাবে বাড়ে, মানে 1°, বাড়তে থাকি, দিয়ে একটা স্কেল তৈরি করি, যেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। এখানে 0°C থাকে, থার্মোমিটারে যেমন থাকে। থার্মোমিটার মানে জলমাপা থার্মোমিটার না, এমনি উষ্ণতা মাপা থার্মোমিটার যেগুলো অন্য হয়, 0°C থাকে আর লাস্টে থাকে 100°C, ঠিক আছে। সেইরকমভাবে আমি একটা স্কেল তৈরি করতে চাই, যেখানে এই যে -273°C উষ্ণতাটা ছিল, সেইটা যেহেতু পরম শূন্য, মানে এর নিচে আর কিছুই নেই, সেইটাকে আমি ধরবো একটা মানে ওই স্কেলে শূন্য হবে সেটা, ঠিক আছে। এবার লর্ড কেলভিন এটা প্রথম ধারণা করেছিলেন এই স্কেলটা, তাই জন্য তার নাম অনুসারে এটাকে কেলভিন স্কেল বলা হয়, আর এককটাকে নেওয়া হয় কেলভিন বা কে, ঠিক আছে। মানে এই -273°C যা আর শূন্যকেও তা, ঠিক আছে। আর কি করব, স্কেলটার প্রত্যেকটা দাগ 1°C এই 1°C সমান করব, মানে হচ্ছে 0 থেকে 1° পর্যন্ত বাড়লে যতটা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, ওই স্কেলে 0 থেকে 1 পর্যন্ত, 0K থেকে 1K বাড়লেও ততটাই, মানে ভুল বললাম, মানে হচ্ছে -273 থেকে -272 গেলে যে তাপটা বৃদ্ধি পেল, তাতে ওই নতুন স্কেলটায় 0K থেকে 1K গেলেও ততটাই তাপ বৃদ্ধি পাচ্ছে। সেরকমভাবে একটা স্কেল তৈরি করলাম। তাহলে -273
এটা যোগ 273 যদি করি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ইকুইভ্যালেন্ট হবে 0 প্লাস 273 কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেই নতুন স্কেলটায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে 273 কেলভিন। মানে যে কোনো একটা ওই মানে জলের যে হিমাঙ্ক সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, সেইটাকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড না বলে 273 কেলভিনও বলতে পারি নতুন স্কেল অনুযায়ী। এবার 0 ডিগ্রি থেকে ওই হিমাঙ্ক থেকে যদি জলটাকে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই তাহলে তার উষ্ণতা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই সময়ই তাহলে 273 সঙ্গে 1 যোগ করে হবে 274 কেলভিন। সেইটাই হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের কেলভিন এককে মান, মানে 274 কেলভিন হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান। তাহলে যদি আমি কোনো মানে একটা কোনো কিছুর তাপমাত্রা মাপছি, তার তাপমাত্রা দেখলাম টি কেলভিন, মানে কেলভিন স্কেলে যদি তাপমাত্রা দেখি টি কেলভিন, তাহলে প্রকৃতপক্ষে ওইটা হচ্ছে যদি টি কেলভিন দেখি তাহলে টি হবে 273 প্লাস 273, যেখানে টি হচ্ছে সেন্টিগ্রেডের মান, এটা হচ্ছে কেলভিনের মান। মানে যদি আমি টি কেলভিন পেলাম, তাহলে সেখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে সেন্টিগ্রেড উষ্ণতায় মানটা কত। মানে টি ইকুয়াল টু তাহলে হবে টি মাইনাস 273, এইটা তাহলে হবে ওই যে বস্তুটার উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে, ঠিক আছে। এই একই রকম ভাবে আমরা একটা এইটাতে যেমন প্রত্যেকটা ঘরের মান 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান নিয়েছি, তেমনই আরেকটা স্কেলও তৈরি করতে পারি, যার ক্ষেত্রে প্রত্যেকটা দাগের মান 1 ডিগ্রি ফারেনহাইট, সেইটাকে বলা হয় র্যাঙ্কিন স্কেল, ঠিক আছে। এবার র্যাঙ্কিন স্কেলটাকে আমি যদি সেন্টিগ্রেড স্কেল থেকে বের করি, তাহলে আমরা জানি C/5 = F - 32/9, এইটা হচ্ছে সেন্টিগ্রেডের তাপমাত্রা, আর এইটা হচ্ছে ফারেনহাইটের তাপমাত্রা এফটা। তাহলে এবার সি এর মান যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডটা যে সেন্টিগ্রেড স্কেলে মান, সেইটার মান ফারেনহাইট স্কেলে কত হয়, এইটা সলভ করলে পাই যে ফারেনহাইট স্কেলে সেটার মান হয় -459.4 ডিগ্রি ফারেনহাইট। মানে এই স্কেলে -449.4 যে ডিগ্রি ফারেনহাইট, এইটাকে আমি 0 কের সঙ্গে সমান ধরবো, ঠিক আছে। 0 কে না, এটা 0R হবে, 0R র্যাঙ্ক, এটা অন্য একটা স্কেল, তাহলে 0R 0 র্যাঙ্কিং। তাহলে র্যাঙ্কিং স্কেলে -459.4 ডিগ্রি ফারেনহাইট মানেই হচ্ছে 0 র্যাঙ্কিনের সমান। একই রকম ভাবে এটার ক্ষেত্রেও লিখতে পারি যে টি যদি র্যাঙ্কিন স্কেলের তাপমাত্রা হয়, তাহলে ফারেনহাইটের যদি মান না ছোট হাতের টি হয়, তাহলে এটা হবে +459.4। মানে যদি আমি এইটা থেকে ফারেনহাইটের তাপমাত্রা বের করতে চাই, তাহলে সেটা হবে T-459.4, যেখানে টিটা হচ্ছে র্যাঙ্কিন স্কেলের মান, র্যাঙ্কিন স্কেলে ওই বস্তুটা বা যেটাই মাপছি তার উষ্ণতা। তাহলে এই র্যাঙ্কিন স্কেলে হিমাঙ্ক যেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, সেইটার মান হয় হচ্ছে গিয়ে 491.4, আর মানে হচ্ছে এই যে এইটা থেকে 32 প্লাস 459.4 সমান 491.4। আর তেমনভাবেই যে জলের যে স্ফুটনাঙ্ক
সেটা হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। সেইটার মান হয় হচ্ছে 67, না সরি জলের স্ফুটনাঙ্ক 180 ডিগ্রি ফারেনহাইট না, জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট প্লাস 180 ডিগ্রি ফারেনহাইট, কারণ 180টা দাগ থাকে ফারেনহাইট স্কেলে। সেন্টিগ্রেড স্কেলে যেমন 0 থেকে 100 মাঝখানে 100টা দাগ, তেমনই 32 থেকে শুরু হয় ফারেনহাইট স্কেল, যেটা জলের হিমাঙ্ক, প্লাস 180টা দাগ থাকে, তাহলে হয় 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেইটার মান র্যাঙ্কিন স্কেলে হয় 671.48। ঠিক আছে, এইবার যদি আমি দেখতে চাই চাপ, চার্লসের সূত্র, চাপের সূত্র, যে দুটো সূত্র ছিল সেটার অন্য রূপ দেখতে চাই, সেটা দেখতে গেলে কি হবে, আমার কি ছিল, ভি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, যেখানে টি হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রায় উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা মানে সেই সময়ের উষ্ণতা। তাহলে এটাকে আমি লিখতে পারি V0 ইন্টু 1 273 যোগ টি বাই 273 যোগ করলে তথাপি করে। এবার আমরা এই উপরে কি দেখলাম, যে টি ইজ ইকুয়াল টু এইটা, না এইটা, টি ইজ ইকুয়াল টু ছোট হাতের টি প্লাস 273, যেখানে টিটা সেন্টিগ্রেডে, তাহলে এটাকে টি কেলভিন, তাহলে এইখানেও আমি এটাকে সমান সমান V0 ইন্টু টি, যেখানে টিটা হচ্ছে কেলভিনে বাই 273, তাহলে V0 ইন্টু টি বাই 273। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে তাপমাত্রা কি বলে, এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারি, যে V1 ইজ ইকুয়াল টু, মানে T1 যদি বাড়াই তাহলে হবে V0 ইন্টু T1 বাই 273, আর V2 মানে T2 যদি T2 কেলভিন যদি বাড়াই তাহলে আয়তন হবে V0 ইন্টু T2 বাই 273। সেখান থেকে পাবো V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। তাহলে এখান থেকে পাই কি, V প্রপোর্শনাল টু T, মানে কেলভিন স্কেলে আয়তন এবং কোনো নির্দিষ্ট চাপে, এগুলো সবই নির্দিষ্ট চাপে, যখনই আয়তনের ক্যালকুলেশন করবো নির্দিষ্ট চাপে কোনো বস্তুর, কোনো গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। একই রকমভাবে আমরা এগোলে, এই যে পি ছিল আমাদের P0 ইন্টু 1 প্লাস টি বাই 273, সেখান থেকে পেলাম P0 ইন্টু 273 যোগ টি বাই 273 সমান P0 ইন্টু, এটা টি কেলভিন বাই 273, তাহলে P1 আর P2 যদি নিই, P1 ইজ ইকুয়াল টু P0 ইন্টু T1 বাই 273, আর P2 ইজ ইকুয়াল টু P0 ইন্টু T2 বাই 273, তাহলে P1 বাই P2 সমান T1 বাই T2। তাহলে একই রকম ভাবে, যে কোনো গ্যাসের যদি আয়তন আমি স্থির রাখি, সেই অবস্থায়
ওই বস্তুটা ওই গ্যাসীয় পদার্থের চাপ তার উষ্ণ কেলভিন তাপ কেলভিন স্কেলে উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, এইবার এখান থেকে আমি কি করব, বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বয় করব। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। ঠিক আছে, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এবার আমি যখনই বয়েলের সূত্র দেখছি, সেক্ষেত্রে কি করেছিলাম আমি, যে আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন টি স্থির, আর চার্লসের সূত্র কি বলছে, যে আয়তন সমানুপাতিক টি তাপমাত্রা যখন চাপ স্থির। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি সমন্বয় করি, তাহলে কি ভি ভ্যারিজাস 1/p আর ভি ভ্যারিজাস টি, তাহলে এখানে কি ভি ভ্যারিজাস টি বাই টি। ঠিক আছে, এখানে স্থির থাকার ব্যাপার নেই, টি কেও চেঞ্জ করতে পারি, আর সেই সঙ্গে টি চেঞ্জ হলে ভিও চেঞ্জ হচ্ছে, পিও চেঞ্জ হচ্ছে, মানে তাপমাত্রা চেঞ্জের জন্য ভি আর পিটা এমনভাবে চেঞ্জ হচ্ছে যে আয়তনটা তাপমাত্রা বাই চাপের সঙ্গে সমানুপাতিক হয়। মানে এটাকে এমনভাবে লিখতে পারি যে পি ভি ভ্যারিজাস মানে সমানুপাতিক টি, মানে চাপ ও আয়তনের যে গুণফল সেইটা তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। মানে তাপমাত্রা আমি যদি না চেঞ্জ করি, পি আর ভি এর যে গুণফলটা সেটাও সেম থাকবে, যেটা আমরা বয়সের সূত্র থেকেও পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে তাপমাত্রা যদি চেঞ্জ করি, পি আর ভি দুটোর মানে গুণফল হিসাবে এমনভাবে চেঞ্জ হবে যে ভি ভ্যারিজাস টি বাই পি হয়, মানে পি ভি ভ্যারিজাস টি হয়। তাহলে এইটাকে আমি এরকমভাবে লিখতে পারি যে পি ভি, এই যেহেতু এই দুটো দিক সমান না, সমানুপাতিক, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে যেটা এই দুটোকে সমান করে, সেটা হচ্ছে কে নিলাম। ঠিক আছে, এইটাকে এই যে, তাহলে এবার যদি আমি P1 মানে T1 তাপমাত্রায় দেখি, তাহলে চাপ P1 আর আয়তন V1 হলে, আর T2 তাপমাত্রায় যদি চাপ P2 আর V2 হয়, এখান থেকে কি পেয়েছিলাম, PV বাই টি ইকুয়াল টু কে, মানে কনস্ট্যান্ট। এটা তো কনস্ট্যান্ট একটা, মানে ধ্রুবক। এই কনস্ট্যান্টটা কিন্তু নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট, গ্যাস পাল্টালে চেঞ্জ হবে, কিন্তু নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে এই কে এর মান সমান। তাহলে এইটা আমি একই গ্যাসই কনসিডার করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যেহেতু আমি এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা চাপের সূত্র, এগুলো সবই কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রেই শুধু ঠিকঠাক কাজ করে। বাকি মানে যে বাস্তবে যে গ্যাসগুলো দেখতে পাই আমরা আমাদের চারপাশে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যাই গ্যাসই দেখি, তারা কিন্তু পুরোপুরিভাবে এই যে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র মেনে চলে না। আমরা সাধারণ চাপ বা সাধারণ উষ্ণতায় এগুলোকে দেখেছি হয়, কিন্তু সবসময় এগুলো হয় না। তাহলে এই যে এই সমীকরণটা পেলাম, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রেই কাজ করে, কারণ এইটা চার্লস আর বয়েলের সূত্র মিলিয়ে তৈরি, যেগুলো আলাদাভাবে শুধু আদর্শ গ্যাসের ক্ষেত্রেই কাজ করে। তাহলে এইটাতে যেহেতু যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন আর তাপমাত্রা, এই তিনটে হচ্ছে
যে কোনো গ্যাসটা কোন অবস্থায় আছে সেইটাকে দেখায়। তাই জন্য এইটাকে, এই যে এই সমীকরণটা পেলাম, এটাকে বলে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ এটাকে বলে। ঠিক আছে, এইবার একটা শেষ জিনিস, না একটা জিনিস আছে, যেটা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখানে যে এইখানে যে কেটা পেয়েছিলাম উপরে, এই যে কেটা, এই কেটার মান কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়, বিভিন্ন ভরের গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়। আমি একটা ধ্রুবক চাইছি যেটা সব গ্যাসের ক্ষেত্রেই কনস্ট্যান্ট, যেটা এই সমীকরণটাকে আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে লিঙ্ক থাকবে, এমন একটা ধ্রুবক চাইছি। ঠিক আছে, কিন্তু কেটা সেরকম ধ্রুবক না। এইবার আমরা অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কি জানি, যে একই চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন সমান হয়, সেটা কত হয়? 22.4 লিটার। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো কি বলছে, যে একই চাপ ও উষ্ণতায় যদি কোনো 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস রাখা হয়, তাদের সবার আয়তন সমান হচ্ছে। ঠিক আছে, এইবার আমি ধরলাম যে এই 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসের ক্ষেত্রে এই পিভি ইজুকাল টু কেটি যেটা ছিল, সেটা হয়ে যায় পিভি ইজুকাল টু আরটি। মানে ওই 1 গ্রাম অণুর ক্ষেত্রে আমি ধরছি যে কে এর মানটা হলো আর। ঠিক আছে, এইবার 1 গ্রাম অণুর পরিবর্তে যদি আমি এন, এটা হচ্ছে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু পরিমাণ গ্যাস নিয়েছি। এইবার আমি যদি 1 গ্রাম অণুর পরিবর্তে n গ্রাম অণু গ্যাস নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? PV ইকুয়াল টু nRT, n দিয়ে গুণ হবে আর আরটার সঙ্গে। ঠিক আছে, এইবার আমরা কি জানি যে n গ্রাম অণু মানে কি? n গ্রাম অণু মানে তাতে n খানা অণু রয়েছে, n গ্রাম অণু পরিমাণে মানে। তাহলে যদি ওই যে গ্যাসটার কথা আমরা কনসিডার করছি, সেইটার আণবিক ভর যদি m হয়, আণবিক ভর m, ঠিক আছে, আর যে গ্যাসটা নিয়ে এখন আমি কাজ করছি তার ভর হচ্ছে m, ছোট হাতের m। ঠিক আছে, তাহলে তাতে কত গ্রাম অণু আছে সেটা বের করার জন্য তাহলে কি হবে? n ইকুয়াল টু m/m, মানে এটা ছোট হাতের mটা হচ্ছে এখন যে গ্যাসটা নিয়েছি তার টোটাল ভর, আর ছোট হাতের এই বড় হাতের mটা হচ্ছে আণবিক ওজন, মানে এক একটা অণুর ওজন কত বলতে পারি এরকমভাবে। ঠিক আছে, তাহলে m/m হবে যে কতগুলো অণুর ভর হচ্ছে ছোট হাতের m। তাহলে nটা হচ্ছে ওই যে গ্যাসটা নিয়েছি তাতে অণুর সংখ্যা। তাহলে এটাকে আমি লিখতে পারি PV ইকুয়াল টু m এর n এর জায়গায় আমি লিখতে পারি m বাই বড় হাতের m আর টি। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু m/m, এই যে এইটা m/m ইন্টু আর, এইটা হচ্ছে কে, মানে এই নির্দিষ্ট কন্ডিশনে যখন আমি n গ্রাম অণু পরিমাণ গ্যাস নিয়েছি তার ক্ষেত্রে কে হচ্ছে ছোট হাতের m বাই বড় হাতের m ইন্টু আর। ঠিক আছে, তাহলে যখনই, তাহলে আমি এখানে লিখতে পারি যে কে ইকুয়াল টু
ছোট হাতের তাই বড় হাতের এম ইন্টু আর, ঠিক আছে। এইটা হলো ছোট হাতের কে। এইবার যদি আমি 1 গ্রাম গ্যাস নিই, ঠিক আছে, তাহলে এই এম ছোট হাতের এমটা হবে 1, তাহলে কে এর মান তখন হবে বড় হাতের আর বাই ছোট হাতের আর এম, ছোট হাতের এম। এই যে এমটা বড় হাতের এমটা, এইটা কিন্তু নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট হয়, ঠিক আছে। মানে যখন আমি অক্সিজেন নিচ্ছি তখন 1 হবে, হাইড্রোজেন নিচ্ছি তখন 1 হবে, এরকমভাবে চেঞ্জ করবে, ঠিক আছে। এইবার এই কনস্ট্যান্টটা পেলাম, এটাকে বলা হয় আপেক্ষিক গ্যাস ধ্রুবক। এইবার আমরা জানি যে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী জানি যে কি, যে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। যে প্রমাণ চাপ আর উষ্ণতাটা মনে রাখতে হবে। প্রমাণ চাপ মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আর উষ্ণতা মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা 0 + 273 = 273 কেলভিন। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, পি 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে কি দেখেছি, পি ভি = আর টি। এবার আমি 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে প্রমাণ চাপ নিচ্ছি, মানে 72 ডিগ্রি, 72 ডিগ্রি বলছি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। সেটা হয় কত, 76 গুণ 13.596 ইন্টু 980 পয়েন্ট সামথিং 6 ডাইন পার সিএম কিউব। এইটা তো জানো কোথা থেকে আসে, যে এইচডিজি যে সূত্র আছে চাপের, এইচ হচ্ছে এখানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতা, এইটা হচ্ছে এই ডি মানে ডেন্সিটি পারদের ডেন্সিটি, আর এটা হচ্ছে জি এর মান সিজিএস এককে। তাহলে এইটা গুণ করলে হয়, গুণ করলে কি হয়, গুণ করলে থাক। আর এইবার হলো, আর হচ্ছে তাপমাত্রা হচ্ছে আমি নিয়েছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0 + 273 = 273 কেলভিন। তাহলে এখান থেকে আমরা তাহলে পি পেয়ে গেলাম আর টি পেয়ে গেলাম। আর অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কি, প্রমাণ চাপ ও উষ্ণতায় যে কোনো 1 গ্রাম পরিমাণ গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে ভি = কি, 22.4 22.4 লিটার। তাহলে এটাকে যদি আমি সিজিএস এ করি, কনভার্ট করি, 22,400 সিএম কিউব। কারণ 1 লিটার মানে হচ্ছে 1 ডিএম কিউব, সেখান থেকে 1 ডিএম কিউব মানে হচ্ছে 10 সিএম, তাহলে 1 ডিএম কিউব মানে হচ্ছে 1000 সিএম কিউব। তাহলে 22.4 লিটার মানে 22,400 সিএম কিউব। তাহলে এখান থেকে আর = কি পাচ্ছি, পি ভি বাই টি, এইখানে মানগুলো বসিয়ে পাবো 8.314 × 10⁻⁷ আর্গ পার মোল ইন্টু কেলভিন। এইটা হচ্ছে সিজিএস এর একক আর্গ। এবার আমরা জানি 10⁻⁷ আর্গ মানে 1 জুল, তাহলে এটাকে লিখবো 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন। এইটাই হলো আর এর মান। তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে আরটা, তাহলে কি দেখতে পাচ্ছি যে এই আরটার মান কিন্তু ধ্রুবক, যেটা হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন। তাহলে এখানে যে উপরে আপেক্ষিক যে
ধ্রুবকটা পেয়েছিলে আপেক্ষিক গ্যাস ধ্রুবক R/m, তাহলে এইটার মান কিন্তু নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট, ঠিক আছে। তো এবার আপেক্ষিক গ্যাস ধ্রুবক বের করা যেতে পারে যে কোনো গ্যাসের R/m করে। R এর মান কনস্ট্যান্ট আর m এর মান, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 2, অক্সিজেনের ক্ষেত্রে 32 আণবিক ভর, নাইট্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর হবে 28, এরকমভাবে বের করে নিতে পারবেন না। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটি গ্যাসের চাপ, উষ্ণতা ও ঘনত্বের সম্পর্ক। চাপ, উষ্ণতা আর ঘনত্বের সম্পর্ক। এবার আমরা জানি কি ঘনত্ব রো ইকুয়াল টু কি হয়, মাস বাই আয়তন, ভর বাই আয়তন মানে ঘনত্ব, ঠিক আছে। এবার ধরলাম যে T1 ডিগ্রি কেলভিন উষ্ণতায় M1 গ্যাসের ভার হচ্ছে, M1 গ্যাসের ক্ষেত্রে আয়তন আর ঘনত্ব ধরে নিয়েছি, M1 গ্যাসের ভরের গ্যাস নিয়েছি, ঠিক আছে, T1 কেলভিন উষ্ণতায়, তার ক্ষেত্রে আয়তন V1 আর ঘনত্ব ρ1। সেরকমভাবে M2 ভরের গ্যাস নিয়েছি, তার ক্ষেত্রে T2 কেলভিন তাপমাত্রা নিয়েছি, তাতে আয়তন হচ্ছে V2 আর ঘনত্ব ρ2, ঠিক আছে। এবার ρ ইকুয়াল টু m/v আছে আমার কাছে, তাহলে এখানে বসাই ρ1 ইকুয়াল টু m1/v1 আর ρ2 ইকুয়াল টু m2/v2, ঠিক আছে। এইবার আমরা উপরে কি দেখেছিলাম যে PV ইকুয়াল টু m/m/RT, এই যে এখানে দেখেছিলাম PV ইকুয়াল টু m/m/RT, ঠিক আছে। এটা আবার লিখি এখানে, PV ইকুয়াল টু m/m/RT। এবার নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই দুটো কেস আমি নিয়েছি, ঠিক আছে। তাহলে ওই নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের আণবিক ভর কনস্ট্যান্ট, তাহলে এইটা কনস্ট্যান্ট, আরটাও তো কনস্ট্যান্ট দেখলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট, এটা মান আমার দরকার নেই, ইন্টু m ইন্টু t, তাহলে PV বাই MT ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই দুটো কেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো, যে P1 V1 বাই M1 T1 ইকুয়াল টু P2 V2 বাই M2 T2। তাহলে এবার আমরা দেখলাম যে ρ1 ইকুয়াল টু M1 বাই V1, তাহলে V1 ইকুয়াল টু M1 বাই ρ1, এখান থেকে তাহলে V1 বাই M1 কি হবে, 1 বাই ρ1, তাহলে P1 বাই T1 ছিলই ইন্টু 1 বাই ρ1 ইকুয়াল টু P2 বাই T2 1 বাই ρ2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে P1 by T1 into ρ1 is equal to P2 T2 into ρ2। তাহলে এইখান থেকে পেলাম যে P by T into ρ is equal to ধ্রুবক।
যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে পি বাই টি ইন্টু রো ইকুয়াল টু ধ্রুবক। এবার যদি ওই ওই গ্যাসটার ঘনত্ব যদি স্থির থাকে, ঘনত্ব স্থির, ঠিক আছে, মানে আমরা বায়ুমণ্ডলের যে গ্যাস দেখি তার ক্ষেত্রে সব জায়গায় প্রায় ঘনত্ব একই থাকে সাধারণত, মানে উপর দিয়ে দেখতে গেলে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, পি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। আবার যদি আমি তাপমাত্রা চেঞ্জ করি, কিন্তু তাপমাত্রা চেঞ্জ করব কিন্তু আমি চাপটাকে স্থির রাখবো, চাপ স্থির, বায়ুমণ্ডলে চাপ আছে ধরো, তাহলে চাপ স্থির রাখলে কি হবে, পিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে 1/t রো ইকুয়াল টু ধ্রুবক। তাহলে সেখান থেকে টি ইন্টু রো ইকুয়াল টু ধ্রুবক, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে গিয়ে টি ইকুয়াল টু ধ্রুবক বাই রো, বা উল্টোটাও, এখানে রো থাকলে এখানে টি থাকবে, তাহলে রো সমানুপাতিক 1/t। তাহলে এটা একটা পেলাম হচ্ছে গিয়ে কোনো গ্যাসের ঘনত্বের পরিবর্তন হলে, কোনো গ্যাসের উষ্ণতা পরিবর্তন হলে তার ঘনত্বের কি চেঞ্জ হয়, মানে উষ্ণতা বৃদ্ধি পেলে তার ঘনত্ব কমে, আর উষ্ণতা বা হ্রাস পেলে ঘনত্ব বাড়ে। তেমনভাবে যদি আমি চাপ স্থির রেখেছি, এবার উষ্ণতা স্থির রাখি, উষ্ণতা স্থির রাখলে কি হবে, উষ্ণতা স্থির রাখলে আমি পাবো যে পি বাই টি রো ইকুয়াল টু ধ্রুবক ছিল, উষ্ণতা স্থির রাখলে কি পি বাই রো, এই যে টার্মটা আছে এইটা ধ্রুবক হবে, তাহলে এখানে পি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু রো, তাহলে সেখান থেকে পাবো পি ভ্যারিজাস রো, মানে কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে তার চাপ, তার ঘনত্ব চাপের উপর নির্ভর করে, ঠিক আছে। আর তো এখানে কিছু নেই, আর অঙ্ক করানো যেত কিছু, কিন্তু সময় তো নেই আর, ঠিক আছে এখানেই থাক তাহলে। তোমাদের এখানেই পদার্থের প্রসারণের চ্যাপ্টারটা শেষ হলো। অঙ্ক তোমরা করবে ঘরে, অঙ্কগুলো করবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, ঠিক আছে।